আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে বাংলাদেশ মোটামুটি দাপট দেখাই জিতলো। বোলিং ব্যাটিং দুই বিভাগে বেশ দাপট দেখালো, বিশেষ করে তানজিদ তামিম আবারও তার সেই রূপটা দেখালো, যেটা বেশ কয়েকদিন অনুপস্থিত ছিল। বেশ কয়েকদিন মানে কি, 2-3টা ম্যাচ অনুপস্থিত ছিল। সব মিলে এটার তো কোনোভাবেই প্রশংসায় ভাষায় দেওয়ার সুযোগ নেই, বাট এটা এক্সপেক্টেড, এটাই হওয়া উচিত। বরং আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা যে প্রথম ম্যাচটা হেরে গেছিলাম সেটা ঠিক এক্সপেক্টেড না। এখন সব এক্সপেক্টেড ব্যাপার তো বাংলাদেশের ক্রিকেটে ঘটতেছে না, অনেক দিন ধরেই ঘটতেছে না। সেখানে এই যে ম্যাচটা আমরা জিতলাম, এটা আমাদের বছরের শেষ ম্যাচ ছিল, টি-20 বছরের শেষ, সম্ভবত তো বছরের শেষ ইন্টারন্যাশনালও। ফলে এখন আমরা তো আস্তে আস্তে সালতামামিগুলো শুরু করতে পারি যে আমাদের ক্রিকেটে বছরটা কেমন গেল। শুধু যদি টি-20-র কথা বলেন, আমাদের বছরটা মোটামুটি গেছে। তবে এই বছরটায় আমাদের অসাধারণ দুটো ইন্ডিভিজুয়াল প্রাপ্তি হচ্ছে তানজিদ তামিম এবং রিশাদ। এইটা মোটামুটিতে আর আটকানো যাবে না, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। এই দুজনকে নিয়ে একটু কথা বলবো আজকে, যে এই দুজন আসলে এই বছরটায় কিভাবে বিকশিত হয়েছে, একই সঙ্গে আমাদের দলীয় পারফরমেন্স কীরকম ওঠানামা করছে ওটা একটু মনে করায় দিব। কিন্তু মূলত এই দুজনকে নিয়ে একটু কথা বলবো। 2025 সালে আমরা এক গাদা টি-20 খেলছি, এক গাদা। এই যে আজকে যে ম্যাচটা খেলে শেষ করলাম, এটা আমাদের 30 নম্বর টি-20 ছিল। এর আগে কোনো দিন আমরা এক বছরে এতগুলো টি-20 খেলি নাই। গত বছরও আমরা 20টার উপরে টি-20 খেলছিলাম, 24টা খেলছিলাম, 12টা জিতছি, 12টা হারছি, মানে ঠিক 50-50। এবছর আমাদের যেভাবে শুরু হয়েছিল বা যা ইমপ্রেশন, তাতে আরেকটু ভালো রেজাল্ট হতে পারতো। এই বছরও কিন্তু সেই 50-50। এবছর আমরা 30টা খেলছি, 15টা জিতছি, একটা পরিত্যক্ত হয়েছে, 14টা হারছি। 50-50 চেয়ে একটু ভালো, আপনি যদি গণিতের হিসাব করেন তাহলে দেখা যাবে 50%-এর এই উপরেই একটু জিতছে, আমরা যে একটা পরিত্যক্ত। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা ওই সেই 50-50তেই থেকে গেলাম। এটার কারণ হচ্ছে আমরা খুব আনএক্সপেক্টেড কিছু ম্যাচ হারছি, এক্সপেক্টেড বা খানিকটা আনএক্সপেক্টেড ম্যাচ সিরিজ এগুলো জিতছি। যেমন শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে আমরা টি-20 সিরিজে হারায় আসছি, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতছি, আফগানিস্তানকে আমরা ভিন দেশে বসে হোয়াইট ওয়াশ করছি। এশিয়া কাপে দেখেন, যাই বলেন, এশিয়া কাপে আমরা ভালো করছি। এখন ফিরে তাকায় দেখেন, আমরা ভালোই করছি। শুধু ওই লাস্ট ম্যাচটায় আমরা যদি প্রত্যাশিত পারফরমেন্সটা করতে পারতাম, যেটা আসলে আগে থেকে তো মাথায় থাকার কথা না যে ওরকম জায়গায় আমরা যাব। এই প্লেয়াররাই ওখানে নিয়ে গেছে, শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটো জিতায়। ফলে ওভারঅল এ পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু এই যে মাঝখানে হুট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা সিরিজে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে গেলাম। ওয়েস্ট ইন্ডিজের এখন যে দশা, তাতে ওদের এগেনস্টে হোয়াইট ওয়াশটা হওয়াটা খুবই বাজে একটা ব্যাপার হয়েছে। তা না হলে কিন্তু টি-20তে দলীয়ভাবেও এটা আমাদের একটা দারুণ সফল বছর বলে আমরা বলতে পারতাম। সেটা বলতে পারতেছি না, ওই যে মোটামুটি বলে থেমে যেতে হচ্ছে। এই মোটামুটির মধ্যে কয়েকজন ইন্ডিভিজুয়াল খেলোয়াড়কে আমাদের একদম আলাদা করে চিহ্নিত করা উচিত যে এরা দুর্দান্ত পারফর্ম করছে। সেখানে অবশ্যই আমরা আবার দলে ফেরা সাইফের কথা খুব বড় করে বলবো, যে সাইফ যেটুকু যা সুযোগ পাইছে তাতে মোটামুটি ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। ওকে, সাইফের পারফরমেন্সটা ওকে। মুস্তাফিজকে নতুন করে তো বলার কিছু নেই, মুস্তাফিজ বছরের পর বছর এই একই কাজ করে যাচ্ছে। এই সেই 3-4টা করে উইকেট, টাইট বোলিং, মুস্তাফিজ ওভারঅল তার যে আমাদের জন্য পারফরমেন্স সেটা করে যাচ্ছে। সেটা যে খুব ভালো হয়ে গেছে এবছর তাও না, খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। ইকোনমির দিক থেকে মুস্তাফিজ এই বছরও আমাদের সেরা বোলার তো বটেই, বিশ্বেরই অন্যতম সেরা বোলার। তবে মুস্তাফিজ বা সাইফ আর ছোট ছোট পারফরমেন্স হিসাব করলে ইমন, কখনো কখনো লিটন বা কখনো মাহাদি, এরা ভালো ভালো পারফরমেন্স করছে। ফলে এদের কথা যদি আমরা একটু পাশে রাখি, তাহলে দুজন পারফর্মারকে আমরা দেখবো স্ট্যান্ড আউট পারফরমেন্স। একটা হচ্ছে রিশাদ আর একটা হচ্ছে তানজিদ তামিম। প্রথমে তানজিদ তামিমের কথাটা বললি, তানজিদ তামিমের আমি বলি যে সে নিজের একটা রিভার্থ ঘটাইছে, পুনর্জন্ম ঘটাইছে। সে যে জায়গা থেকে যে জায়গায় পড়ছিল, ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ায় সে যে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হয়ে উঠবে শর্টার ফরম্যাটে, এটা সম্ভবত তার পরমতম বন্ধুও কল্পনা করে নাই। আমরাই তাকে একটা বিপাকে ফেলে দিছিলাম যখন তারে খুবই ইম্যাচিউরডভাবে 2023 বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হলো।
তারপরে সেই বিশ্বকাপ থেকে হুট করে তামিম ইকবাল নাম প্রত্যাহার করলো। ফলে কি হলো যে তাকে বিশ্বকাপে ওপেন করতে হলো। এটা কোনো কথা? একটা ছেলের তেমন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলারই এক্সপিরিয়েন্স নাই, ওকে ওখানে নামতে হলো। নেমে মোটামুটি একটা ইনিংস খেললো, কিন্তু ছেলেটার মানসিকভাবে একটা ট্রমার মধ্যে পড়ে গেল। ওই যে পারে না পারে না সবাই ট্রল করা শুরু করলো, বাচ্চা একটা ছেলে। ওখান থেকে তার ফিরতে অনেক সময় লাগছে এবং ফিরছে কিন্তু প্রবল প্রতাপে। টি-20 এবং ওয়ানডেতে সে নিজেকে অপরিহার্য করে তুলছে এবং টি-20তে গত বছর থেকেই সে রানে মানে ওই গিয়ার আপ করা শুরু করছে। এ বছর এসে সেটার একটা দুর্দান্ত প্রদর্শনী করছে, দুর্দান্ত প্রদর্শনী করছে। কতটা দুর্দান্ত এটা রেকর্ড তার হয়ে কথা বলবে। আপনি যদি শুধু টেস্ট খেলুড়ে দেশের হিসাব করেন তাহলে আজকে তানজিদ তামিম এবছরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে বছর শেষ করলো। আমি টেস্ট খেলুড়ে দেশের কথা কিন্তু বলতেছি, কারণ টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরের যে টি-20 হয় এটার হিসাব মাথায় নিতে গেলে আপনি পাগল হয়ে যাবেন। এরকম ব্যাটসম্যান পাবেন যারা 1400-1500 রান করে ফেলছে বছরে 10-12টা ম্যাচ খেলে। খুব আজগুবি না? কারণ ওখানে ওই অস্ট্রিয়া, ভেনেজুয়েলা, তারপরে কি সাইপ্রাস, এরা টি-20 খেলতেছে। আমি কাউকে ছোট করতেছি না, সবারই অধিকার আছে, কিন্তু এটা তো আসলে ম্যাচ করে না। ফলে টেস্ট খেলুড়ে দেশের কথা যদি বলেন তার মধ্যে সর্বোচ্চ রান জিম্বাবুয়ের বেনেটের, দ্বিতীয় সর্বোচ্চ আমাদের তানজিদ তামিমের। আবার 50-র দিক থেকে তার সর্বোচ্চ 50 এবছরের টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে 8টা 50 তার। ছক্কার দিক থেকেও সে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে। এখানে সর্বোচ্চ জায়গায় আছে অভিষেক শর্মা ইন্ডিয়ার। মানে ব্যাট হাতে যতভাবে দাপট দেখানো যায় এবছর সে সেই দাপটটা দেখাইছে। দ্বিতীয় সর্বোচ্চ রান, দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা, সর্বোচ্চ 50, 8টা 50। মানে কোনোভাবেই আপনি তাকে ফেলে দিতে পারবেন না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সে এবছর বেস্ট পারফর্মারদের একজন। ফলে বাংলাদেশের বেস্ট হবে তাতে তো কোনো সন্দেহ নাই। এবং সে যেভাবে রান করছে খুব মানে আমি যেটা খুব ইমপ্রেসড হই। এখন তো আমাদের মাঝে একটা কন্টেন্ট আমি বলছি যে আমাদের ব্যাটসম্যানরা এত লিমিটেড হয়ে গেছে যে এদের খেলা দেখতেও অনেক সময় কষ্ট লাগে। একটা সেঞ্চুরি মেরে আসলেও তারপর মন খারাপ থাকে যে একটু ভালো শট দেখলাম না। তানজিদ তামিম, সাইফ এই জায়গাটায় আমাদের জন্য একটা রিলিফ। হ্যাঁ, লিটন তো আছেই, মানে টপ অর্ডারে এই তিনজন আসলেই একটা রিলিফ, যে ওরা উইকেটের সব দিকে সুন্দর শট করতে পারে। তানজিদ তামিম এই জায়গাটায় আমার কাছে খুব 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 আকর্ষণীয় একটা ছেলে। আর ও যে ছক্কা মারে, এত অনায়াসে ছক্কা মারে, কোনো কষ্ট করতে হয় না। মনে হয় আলতো করে কাভারের উপর দিয়ে তুলে দিল, আলতো করে বোলারের মাথার উপর দিয়ে তুলে দিল, আলতো করে একটা সুইপ করলো, কি সুন্দর আলতো শট, মোলায়েম করে খেলে যাচ্ছে। টি-20তে কোনো হইচই নাই, বিশাল আগ্রাসী আগ্রাসী শট নেই, অথচ কত ছক্কা মারতেছে, কত কি করতেছে। এটা আমাদের ক্রিকেটের জন্য খুব দারুণ একটা ব্যাপার। এই ছেলেটা যদি রান ফ্লোর মধ্যে থাকে, এরকম মানে সুন্দর ক্রিকেটটা খেলেই রান করতে থাকে টি-20তে, এটা আমাদের জন্য ভালো সিগন্যাল। তরুণরা বুঝবে যে শুধু লেগ সাইডে না খেললে চারিদিকে খেলেও সুপারস্টার হওয়া যায়। সেই সুপারস্টারটা তানজিদ তামিম হলে আমাদের উপকার হবে। তবে এই বছর আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে রিশাদ। রিশাদ হোসেন প্রথম যেদিন ইন্টারন্যাশনাল খেলতে নামলো তখনও আমি এই যে স্পোর্টসে কামব্যাক করি নাই, এখনও তো সাংবাদিকতায় কামব্যাক করি নাই, যা করি বক বক করি, সাংবাদিকতা তো ওই অর্থে করা হয় না। কিন্তু আমি যে মাঝখানে 3-4 বছর স্পোর্টস থেকে বিচ্ছিন্ন ছিলাম, ওই টাইমে রিশাদ স্পোর্টস শুরু করলো, মানে ইন্টারন্যাশনাল অভিষেক হলো তার। ওকে অবশ্য চিনি আমার রিপোর্টিং লাইফ থেকে। ও 2018-তে প্রথম ন্যাশনাল সার্কিটে আসে, তখন ওকে একেবারে প্রথম যারা দেখছিল সেই অল্প কয়েকজন লোকের মধ্যে আমি ছিলাম। তারপরে এই ছেলেটার খোঁজখবর তো ওইভাবে রাখা হতো না যে কীভাবে আগাচ্ছে, কী হচ্ছে। হঠাৎ করে দেখি শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজে এই ছেলে নামে গেছে এবং ওর বোলিং দেখলাম যে একেবারে শুরুতে যখন দেখছিলাম তখন শুধু সোজা সোজা বল করতো, এখন একটু হালকা লেগ স্পিন করে, উল্লেখযোগ্য কিছু না। কিন্তু ওই সময় দৃষ্টি কাড়লো মূলত ব্যাট দিয়ে। ওরে বাবারে বাবা, সে কি পিটুনি! শ্রীলঙ্কার বিপক্ষে একটা টি-20 ইনিংস, একটা ওয়ান ইনিংস খেললো, আনবিলিভেবল পিটুনি। একেবারে ন্যাচারাল পাওয়ার হিটার, ন্যাচারাল পাওয়ার হিটার। তার ওই সব পাওয়ার হিটিং কোচ টোচ লাগে না। ওইখান থেকেই মূলত দৃষ্টি আকর্ষণ করলো এবং একটা এক্সাইটমেন্ট। আমি খুব ছোটোবেলা থেকে ক্রিকেট যখন থেকে বুঝি তখন থেকে লেগ স্পিন অবসেসড মানুষ। মানে আমার ছোটোবেলায় ভাঙ্গা একটা ঘরের মতো ছিল থাকার, সেই দেয়ালে দুজনের খুব বড় বড় দুটো পোস্টার ছিল। একটা হচ্ছে শেন ওয়ার্নের, আরেকটা হচ্ছে এখনকার আমাদের যিনি বোলিং কোচ মুশতাক ভাই। এই দুটো পোস্টার
আর এক পাশে আজহারউদ্দিন আর সচিন টেন্ডুলকার, সামনে ওয়াসিম আকরাম। সব কয়টাই বলে দিলাম কয়টা পোস্টার ছিল রুমে। আর এমনি ছোট ছোট অনেক ভিউ কার্ড ছিল। আপনারা ভিউ কার্ড দেখেন নাই? ভিউ কার্ড জেনারেশন, আমরা সারা রুম জুড়ে ভিউ কার্ড ছিল। তো আমি খুব লেগ স্পিন অবসেসড মানুষ, খুব স্বপ্ন নিয়ে চলতাম যে বাংলাদেশে একটা লেগ স্পিনার আসবে। সেটা ওই যে আমি শুনছি যে ওয়াহিদ ভাই একসময় লেগ স্পিনার ছিলেন, একটা মাত্র ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন। তারপরে তো লিখনের পিছনে কত লেখালেখি করলাম, লিখনে নিয়ে কত স্বপ্ন আমরা দেখলাম, সব মিলে হলো না। লিখনেরও বিরাট অবহেলা নিজের প্রতি, আর আমাদের সিস্টেমের অবহেলার কথা আর নতুন করে কি বলবো। মানে জিনিসটা একবারে শেষ হয়ে গেল, মনে হলো যে আর লেগ স্পিনার আসবে না। সেখান থেকে ওই ছেলেটা বললাম যে সোজা সোজা বল করা একটা লেগ স্পিনার, ঠিক আছে, সোজা সোজা বল করে অনিল কুম্বলে গ্রেটেস্টদের মধ্যে গেছেন। তারপরেও মানে মন ভরানোর ব্যাপার তো নাই। কিন্তু এই ছেলে নিজেকে বিবর্তিত করে দেখেন, আজকে যখন বছর শেষ করতেছে 2025 সাল, ওর উত্থানটা হলো 2024-এ। 2024-এর ওই যে বিশ্বকাপ খেলতে গেলে যুক্তরাষ্ট্রে, ওখানে নিজেকে চেনানো শুরু করলো। তখনও অত বেশি টার্ন না, ভালো টার্ন পাইছিল যুক্তরাষ্ট্রের মাটিতে, সেটা মূলত উইকেট ইউজ করে, কিন্তু জেনুইন টার্নার তখনও হয়ে ওঠে নাই। এরপরে মুশতাক ভাইয়ের হাতে পড়লো, কত বিবর্তনের মধ্য দিয়ে গেল। আজকে যখন সে বছরটা শেষ করলো, সেই বছরের শেষ ম্যাচটায় সে 3 উইকেট নিল, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা উইকেট গুগলিতে, এবং সেই উইকেটটা হচ্ছে স্কোয়ার কাট করতে গিয়ে ব্যাটসম্যান গুগলিতে পরাস্ত হলো। এর চেয়ে বিউটিফুল একটা এন্ডিং হয়? স্ট্যাটিস্টিক্সের গুল্লি মারি আমরা, এর চেয়ে বিউটিফুল এন্ডিং হয় যে একটা বছরে শেষ হলো বাংলাদেশি একটা লেগ স্পিনারের গুগলির ভেতর দিয়ে। কি চমৎকার দৃশ্য! না শুধু এই যে ভেরিয়েশন হচ্ছে, তার অসাধারণ লেগ স্পিনার হয়ে উঠছে, এটাই শেষ কথা না। সে তো মানে আমি আগে একটা কন্টেন্টে বলছি যে কোয়ালিটি লেগ স্পিনার হওয়ার একদম দ্বার প্রান্তে আছে। এই যে বিপিএলে খেলতেছে না, দুর্দান্ত ব্যাপার, তাকে বিগ ব্যাশে পাঠানো হচ্ছে, ওখান থেকে পেস বাউন্সের ইউজটা শিখে আসবে। লম্বা মানুষ, ও আগামী দিন যদি ডমিনেট না করে ওয়ার্ল্ড ক্রিকেট, তাহলে তো সব মিথ্যে হয়ে যাবে। অলরেডি ঝুলিতে কত রকম ভরে ফেলছে, সে গুগলি করতে পারতেছে, টপ স্পিন করতে পারতেছে, জেনুইন টার্ন করতে পারতেছে, দু একটা ফ্লাইট দেয় মুগ্ধ করে ফেলার মতো। এখনও ঝুঁকি কম নেয়, যেহেতু শর্টার ফরম্যাটে খেলে, ফ্লাইট অত বেশি দিতে চায় না, যা দেয় মুগ্ধ হয়ে যাওয়ার মতো। ওয়েস্ট ইন্ডিজ একটা ওয়ানডেতে দেখছিলাম, ফ্লাইট দিয়ে পাগল বানায় ফেলার মতো অবস্থা, প্রচুর রান ছিল বোর্ডে, ওই সময় ফ্লাইট দিচ্ছিল একের পর এক। যে অলরেডি অনেক কিছু অস্ত্র যোগ হয়েছে, আরও হবে এই বিগ ব্যাশ খেলতে গিয়ে, কিন্তু স্ট্যাটিস্টিক্যালিও সে দুর্দান্ত করতেছে। সে কিন্তু এবছরের 3য় সফলতম বোলার টি-20-তে, ওই আবার বলি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে 3য় সফলতম বোলার। এবছর সে অনেকগুলো উইকেট পাইছে। ফলে শুধুমাত্র যে কারিশমা দিয়ে, কেরদানি দিয়ে মন জয় করছে তা না, সফলতার দিক থেকেও রিশাদ এবছর দুর্দান্ত অবস্থায় আছে। ফলে এই পুরো বছরের দিকে যদি আমরা ফিরে তাকাইতে বলেন, সব ফরম্যাট মিলায় আমি বলবো রিশাদ আমাদের সেরা আবিষ্কার পুরো বছরে। সেরা আবিষ্কার তো হয় না, এবছর তো সে শুরু করে নাই, সেরা প্রাপ্তি। আর শুধু শর্টার ফরম্যাট বললে তানজিদ হাসান তামিম এবং রিশাদ, যৌথভাবে আমি দুজনকে বলবো শর্টার ফরম্যাটের আমাদের সেরা আবিষ্কার। আপনি বলতে পারেন রিশাদ তো এখনো লঙ্গার ফরম্যাট খেলে নাই, লঙ্গার ফরম্যাট মিলেও যারা যা পারফর্ম করছে ওইগুলো মিলেও রিশাদের কাছে আসতে পারবে না। রিশাদের ইমপ্রেশন, রিশাদের ভ্যারিয়েশন এবং রিশাদের সাকসেস সব মিলে আমার যদি কোনো ব্যক্তিগত পুরস্কার দেওয়ার সুযোগ থাকতো, বর্ষসেরা পুরস্কার, হোপ যে সেরকম একটা দিন আসবে যে প্রতিষ্ঠানটা করার চেষ্টা করতেছি সেখান থেকে আমরা একটা বর্ষসেরা পুরস্কার দিব। তখন জানি না রিশাদ কী অবস্থায় থাকবে, তবে এবছর সুযোগ থাকলে অবশ্যই আমি বর্ষসেরা ক্রিকেটার হিসাবে রিশাদকে নির্বাচিত করতাম। এবং সেই টি-20 দিয়েই সে বছরটা শেষ করলো। এখন তো তার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ, অনেক বড় বড় শেখার জায়গা, অনেক বড় বড় দেখানোর জায়গা। অস্ট্রেলিয়ায় যাচ্ছে, ওই যে বলছি যে অস্ট্রেলিয়ায় গিয়ে কেউ যদি বিগ ব্যাশের মাঠের পাশ দিয়ে ঘোরাঘুরি করেও ফিরে আসে, নেট করে আসে 2-4 দিন, তাও তার কোয়ালিটি ভালো হয়ে যাবে। ফলে আমি আশা করি যে সে বিগ ব্যাশ থেকে যখন ফিরবে অন্য রিশাদকে আমরা দেখতে পাবো, পেস বাউন্সের দুর্দান্ত ইউজ করতে পারা এক রিশাদকে দেখতে পাবো। এই টার্ন গুগলির সঙ্গে আপনি বাউন্সের ইউজ, পেসের ইউজ করতে পারা একজন বোলারের কথা আপনি কল্পনা করতে পারেন যে কোন লেভেলে যাবে এই বোলারটা। যাই হোক, তার এখন সামনে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, আর এরপরেই তো আমাদের বিশ্বকাপের আগে অনেক ছেঁড়াবেড়া আমাদের ম্যানেজমেন্ট করলো, অনেক কিছু হলো। আশা করি এই টিমটাতে স্টেবল থাকবো আমরা। যদি বিপিএলে খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স না হয়, আশা করি ম্যানেজমেন্ট নতুন করে টিমটাকে ডিস্টার্ব করবেন না।
টিমে এরে ঢুকানো, ওরে বাদ দেওয়া, অমুক তমুক, টিমটা মোটামুটি একটা সেটেল অবস্থা আসছে, কিন্তু এইটাকে বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না। সবাইকে শুভেচ্ছা, ভালো একটা 2025 কাটলো, এটাকেই ভালো বলে মেনে নেন ভাই, নেগেটিভভাবে নিয়েন না। ওই অর্ধেক গ্লাস ভরা দেখেন, এটাই আমাদের সুন্দর বছর কাটলো, আরও ভালো বছরের প্রত্যাশায় থাকলাম। সবাই ভালো থাকবেন।